নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা জেনারেল অর্থাৎ পাশের ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ 6 সেমিস্টারের জন্য 2024-এর LCC 2 থেকে, যেখানে রজনী পত্রিকা এবং একালের কিছু গল্প রয়েছে, সেখান থেকে 2024-এর জন্য কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমরা আজকে আলোচনায় তুলে ধরব। তো শুরু করা যাক। এখানে যে প্রথমেই যে পত্রপত্রিকার অংশটি রয়েছে, পত্রপত্রিকা থেকে অনেকগুলো পত্র রয়েছে এখানে, ফলে স্বাভাবিকভাবেই এই যে পত্রিকার পরিসরটা, এখান থেকে যে কোনো প্রশ্নই পড়তে পারে। তবে তোমরা এবারের জন্য 10-এর জন্য খুব ভালো করে দেখে রাখতে পারো সবুজপত্র এবং বঙ্গদর্শন। তার মানে এই নয় যে এই পত্রগুলো 10 থেকে 5-এ আসবে না, কিন্তু 10-এর জন্য মূলত সবুজপত্র এবং বঙ্গদর্শনকে ভালো করে দেখে রাখতে পারো। এর বাইরে 5-এর জন্য এবারে খুব ভালো করে দেখে রাখো কালিকলম পত্রিকা, দিগদর্শন পত্রিকা, সমাচার দর্পণ পত্রিকা, কবিতা পত্রিকা। যদিও কল্লোলটা আগেরবারে 10-এ এসেছে, কিন্তু তাও কল্লোলটাও কিন্তু 5-এ দেখে রাখতে পারো। তবে বেশি করে অবশ্যই দিগদর্শন, সমাচার দর্পণ এবং কালিকলমকে দেখে রাখো। পাশে কবিতা এবং কল্লোলকেও 5-এর জন্য পড়ে রাখো। এটা মোটামুটি মডিউল 1-এর জায়গাটা। এখন রজনী উপন্যাসের থেকে এবারে যেটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তা হচ্ছে রজনী উপন্যাসের গঠন কৌশলটা। এর বাইরে চরিত্র হিসেবে তোমরা দেখে রাখতে পারো রজনী চরিত্রকে ভালো করে। পাশাপাশি তোমরা এইবারের জন্য দেখে রাখবে অমরনাথ চরিত্র এবং শচীন্দ্র চরিত্রটাও একটু দেখে রাখো। তবে বেশি করে দেখে রাখো রজনী আর অমরনাথকে। আর গঠন কৌশলটাকে জেনারেল প্রশ্ন হিসেবে দেখে রাখো। শচীন্দ্র চরিত্রটা ছোট করে একটু পড়ে রাখো। এছাড়া এখান থেকে 5-এর জন্য অবশ্যই দেখে রাখবে চাঁপা চরিত্রটিকে। আবার চাঁপা চরিত্র এবং গোপালবাবু, এই দুজনকে সামনে রেখে উপকাহিনী অংশের গুরুত্ব এটাও কিন্তু দেখে রাখো। এই যে উপকাহিনী, যেটাকে আশ্রয় করে আমাদের অন্ধ রজনী শেষ পর্যন্ত শচীন্দ্রকে পাবার যে লড়াই, সেখানে তার গোপালবাবুর সঙ্গে বিবাহের সম্ভাবনা তৈরি হলো, সেখান থেকে সে বেরিয়ে এলো। এই যে বেরিয়ে এলো বলেই না কাহিনীটা একটা অন্য মোড় নিল। অমরনাথ এলো, তাকে উদ্ধার করলো, শেষ পর্যন্ত শচীন্দ্রের বিবাহ হলো। রজনী শচীন্দ্রকে কতখানি ভালোবাসে তার পরিচয়ও পেলাম আমরা। ফলে মূল কাহিনীর মধ্যে একটা গতি সঞ্চার করে দিল এই উপকাহিনী অংশটা, অর্থাৎ গোপালবাবু এবং চাঁপা। সেই উপকাহিনীর অংশের গুরুত্বটাকে একটু দেখে রাখো। তার পাশে যে কথা বললাম চাঁপা চরিত্রটা, এটা দুটো প্রশ্ন প্রায় কাছাকাছি, একই উত্তর। একটু চাঁপা চরিত্রের সঙ্গে শেষে একটু উপকাহিনী হিসাবে এই চাঁপা চরিত্রের ভূমিকাটাকে একটু দেখে প্রকাশ করলেই উপকাহিনীর গুরুত্বটাও হয়ে যাচ্ছে। চাঁপা চরিত্র আর উপকাহিনী আলাদা কিছু নয়। এর বাইরে তোমরা দেখে রাখবে রজনীর গৃহত্যাগের কারণ, এটা একটু দেখে রাখবে। আর একটা দেখে রাখতে পারো সন্ন্যাসীর ঔষধ প্রয়োগের যে প্রসঙ্গটা, যে রজনীর প্রতি শচীন্দ্রকে আকৃষ্ট করবার জন্য লবঙ্গলতার নির্দেশে এই যে অলৌকিক প্রসঙ্গ বঙ্কিমচন্দ্রের অনেক উপন্যাসেই আছে। আমরা দেখতে পাবো তাঁর কপালকুণ্ডলা উপন্যাসেও রয়েছে। দেবীর চরণে ফুল নিবেদন, ফুল দেবী গ্রহণ করছেন কিনা, এই ধরনের অনেক প্রসঙ্গ রয়েছে। এই অলৌকিকতা আমাদের জীবনকে অনেকটাই নিয়ন্ত্রণ করে এবং সেটা বঙ্কিমচন্দ্র অন্তত তাঁর উপন্যাসে দেখিয়েছেন। সেই অলৌকিকতাও কেমন করে এই উপন্যাসে ভূমিকা নিচ্ছে শচীন্দ্রকে রজনীর প্রতি আকৃষ্ট করার ক্ষেত্রে, এবং তাতে ফাইনালি শেষ পর্যন্ত চরিত্রের কোনো ভূমিকা বা চরিত্রের কোনো বিকাশে বা চরিত্রকে পরিস্ফুট করতে সেটা ভালো হলো নাকি মন্দ হলো, সেটাও একটু দেখতে হবে। মনে রাখতে হবে যে শচীন্দ্র রজনীর প্রতি আকৃষ্ট হচ্ছে কিন্তু সন্ন্যাসীর ঔষধ প্রয়োগে, এবং সেটা শচীন্দ্র চরিত্রকেও খাটো করে আর শচীন্দ্রকে পাবার জন্য রজনীর ত্যাগ শিকারটাকেও কিছুটা মাটি করে দেয়। সেই প্রসঙ্গ নিয়ে, তার ভালো মন্দ নিয়ে একটা বলা যেতে পারে এই সন্ন্যাসীর যে ঔষধ প্রয়োগ বা সন্ন্যাসীর যে ভূমিকা এক অর্থে, সেই জায়গাটাকে একটু দেখে রাখতে পারো 5-এর জন্য। আর যে কথা বললাম রজনীর গৃহত্যাগের কারণ আর চাপা চরিত্র এবং উপকাহিনীগুলো 5-এর জন্য দেখে রাখো। এর বাইরে একালের গল্প থেকে তোমরা টেবাটেক সিংটাকে দেখে রাখতে পারো। সেখান থেকে সীমান্ত, এটা একটা টিকা আসতে পারে 5-এর জন্য। 5-এর জন্য তোমরা দেখে রাখতে পারো চোর গল্পে চোরের মনস্তত্ত্ব, অর্থাৎ এই গল্পে যে মিন্টু আর মদন, এই যে চরিত্রগুলো রয়েছে, তার মধ্যে চোর রূপে প্রাথমিকভাবে আমরা মদনকে পাই। তো এই মদনের ক্যারেক্টারটাকে একটু দেখে রাখতে পারো, বা চোর গল্পের প্রকৃত চোরকে তার মনস্তত্ত্ব দেখাও। সেখানে তোমরা মদন চরিত্রটাকে একটু মাথায় রাখতে পারো। এছাড়া তোমরা এবারের জন্য দেখে রাখতে পারো 10-এর জন্য রেকর্ড গল্পের নামকরণ। আর অন্তঃসলীলা গল্পে
নামকরণ কিংবা অন্তঃসলীলা গল্পে শকুন্তলা দেবীর যে লড়াই, একটা মধ্যবিত্ত পরিবারের পুরুষতান্ত্রিক আধিপত্যের মধ্যেও সংসারের সমস্ত কাজ দেখাশোনা করেও এক নারী কেমন করে তার শিল্পী সত্তা, তার লেখনী সত্তাকে বাঁচিয়ে রাখছে, সেই লড়াইটা যা আসলে শকুন্তলার চরিত্রটাকেই প্রকাশিত করছে। এবং সেটা উপন্যাসের মানে গল্পের নামকরণটাকেও যেভাবে একটা মাটির তলা দিয়ে একটা ফল্গু ধারা যায়, সেই ফল্গু ধারা যা বাইরে থেকে দেখা যায় না, কিভাবে লেখিকার মধ্যে, শকুন্তলার মধ্যে সাংসারিক নানা ব্যস্ততার মাঝেও তিনি কেমন করে ফল্গু ধারার মতোই তার লেখনী সত্তাটাকে বজায় রাখছেন, সেই নিয়ে নামকরণ কিংবা অন্তঃসলীলা গল্পে শকুন্তলা চরিত্র, এটাও দেখে রাখো। এছাড়া ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোককে সেই আলোচনার প্রেক্ষাপটে সমাজ যে দর্শন বা আমাদের শ্রেণীবিভক্ত সমাজ ব্যবস্থার যে স্বরূপটাকে তুলে ধরা হয়েছে তার পরিচয় দাও, এটাও কিন্তু ছোট লোক গল্প থেকে দেখে রাখতে পারো। এবং এই তিনটে থেকে কিন্তু দুটো তো দেবে, তার মধ্যেই তোমরা বড় প্রশ্নগুলোকে ভালো করে করলে এখান থেকে 10-এর বাইরে 5-এও কিন্তু পেয়ে যাবে। তো এই মোটামুটি 2024-এর জন্য LCC 2 জেনারেল তথা বাংলা পাশের কলকাতা বিশ্ববিদ্যালয়ের 2024-এর জন্য যে সাজেশান বলা যায় সেগুলো মোটামুটি এই রকমই। তবে আবারও বলছি, টেক্সটগুলো অন্তত একটু ভালো করে দেখে রেখো, ঠিক আছে? তো আজকের আলোচনা এখানেই সমাপ্ত। এবং এই ধরনের সাজেশান ও আলোচনা পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ জানাই।